বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প মডিউল 5.9 এবং 5.10 নিয়ে আলোচনা হবে। মডিউল 5.9 এবং 5.10 বিনিয়োগের উদ্যোগ গ্রহণ। আপনাদের সবাইকে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে স্বাগত। আজকের আলোচক হিসাবে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোর্স কমপ্লিটেড, পার্টলি কোয়ালিফাইড, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্পেশালিস্ট। আজকে আমাদের যে আলোচনা হবে তার সারসংক্ষেপ প্রশিক্ষণার্থী উদ্যোক্তাগণের জন্য বিনিয়োগের উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয় সকল পদ্ধতি সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য। এ কারণে শিক্ষার্থীদের উদ্যোক্তাদের এ বিষয়ে পাঠদান করা হচ্ছে। ফলাফল: শিক্ষার্থীদের উদ্যোক্তাগণ বিনিয়োগের উদ্যোগে গ্রহণের জন্য সহায়ক ধারণা অর্জন করবে। বিনিয়োগকারী বিনিয়োগের আগে কিছু বিষয়: ব্যবসার মডেল, দাম ও রাজস্ব, গ্রাহক তথ্য, বাজার সম্ভাবনা, লক্ষ্য কি, কত টাকা চান, ঝুঁকি, চ্যালেঞ্জ ও উত্তরণ, নিজেকে মূল্যায়ন ও ব্যবসার টিম। ব্যবসা একটি মডেল। ব্যবসা মডেল কি সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। আর এই জন্য ব্যবসায় বিনিয়োগের আগে যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, পরিকল্পনা লিখিত করতে হবে, প্রচুর গবেষণা করতে হবে, পরীক্ষামূলক বাজারে প্রবেশ করতে হবে, ব্যবসার উদ্দেশ্য পরিষ্কার থাকতে হবে, আর্থিক পরিকল্পনা নিখুঁত থাকতে হবে। ব্যাংক লোন গ্রহণের কৌশল: বৈধ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে, কমপক্ষে 3 বছর বা তার বেশি সময় ধরে আপনার ব্যবসা পরিচালনা করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের টিন নাম্বার, ব্যবসায়ের স্থানীয় ঠিকানা, ভ্যাট নাম্বার, অফিসের ঠিকানার জন্য ইজারা, ভাড়া চুক্তি বা শিরোনাম, ফর্ম 8 ফর্ম 10 সংগ্রহ বা স্বাক্ষরিত, মালিকের জাতীয় আইডি কার্ডের অনুলিপি, পরিচালক বিবরণী, লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বের চুক্তিপত্র, সর্বশেষ 1 বছরের ব্যাংক বিবরণী, সর্বশেষ ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি। কারা ব্যাংক লোন নিতে পারবেন? যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, যেমন একক মালিকানাধীন ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, প্রকল্প, সমবায় সমিতি ও অন্যান্য। তো প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি 5.9 আলোচনায়। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5.10, অর্থাৎ বিনিয়োগ পরিকল্পনা, যেটাকে আমরা বলি বিজনেস প্ল্যান। উদ্যোক্তা উন্নয়ন জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করে। সুষ্ঠু ও টেকসই শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের উন্নয়নের উপর অনেকাংশে নির্ভরশীল। বিজনেস প্ল্যান উদ্যোক্তাদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ এবং অনিবার্য বিষয়। বিজনেস প্ল্যান একটি দলিল যেখানে একজন উদ্যোক্তা ব্যবসা নিয়ে তার পরিকল্পনা সুবিন্যস্ত লিপিবদ্ধ করে থাকে, যা থেকে ভবিষ্যৎ কোনো পরিস্থিতিতে সঠিক ও কার্যকরী দিক নির্দেশনা পাওয়া যায়। বিজনেস প্ল্যান শুধুমাত্র স্টার্টআপ কোম্পানির জন্যই না, বরং এন্টারপ্রাইজের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিজনেস প্ল্যান প্রণয়নের মাধ্যমে এসএমই উদ্যোক্তারা সফল ও লাভজনকভাবে ব্যবসা পরিচালনার জন্য বাজার চাহিদা নিরূপণ, বিপণন ব্যবস্থাপনা, ব্যবসা প্রবৃদ্ধি বৃদ্ধিতে, বিক্রয় লক্ষ্যমাত্রা নিরূপণ, কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে, লাভ এবং লোকসান এর হিসাব, আর্থিক বিশ্লেষণ, উৎপাদনশীলতার উন্নয়ন ইত্যাদি বিষয় পূর্বে হতেই সজাগ এবং সচেষ্ট থাকতে পারে। আর এই জন্যই যে কোনো ব্যবসায়ের জন্য উপযোগী একটি বিজনেস টেমপ্লেট এখানে দিয়ে দিয়েছি। টেমপ্লেটটি বিভিন্ন অংশে বেশ কিছু নির্দেশনা ছক রয়েছে। আপনার ব্যবসার ক্ষেত্রে এর কোনো একটির প্রযোজ্য নাও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় সংযোজন করাও হতেও পারে। এই জন্য ব্যবসা ভেদে টেমপ্লেটটির প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন সুযোগ আছে।
তো বিশেষভাবে উল্লেখিত বিজনেস টেমপ্লেটটি প্ল্যানের অন্তর্ভুক্ত যাবতীয় তথ্য উপাত্ত অনুসন্ধান অবশ্যই বাস্তবসম্মত, রেফারেন্স সম্মত এবং গ্রহণযোগ্য হতে হবে। আপনারা সবাই প্রতিটি পেজে পৃষ্ঠা নাম্বার দিবেন, প্রতিটি পেজে পৃষ্ঠা নাম্বার দিবেন। বিজনেস টেমপ্লেটের 3টি গুরুত্বপূর্ণ বিষয় থাকা জরুরি: বিজনেস কভার পেজ, সূচিপত্র, সার সংক্ষেপ। কভার পেজে কি থাকে? ব্যবসার নাম, উদ্যোক্তার নাম, কোম্পানির লোগো যদি থাকে, কোম্পানির ঠিকানা, অফিস বা ফ্যাক্টরি, মোবাইল ও ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট যদি থাকে। সূচিপত্র, সূচিপত্রে আমরা অনেক কিছু এখানে বিষয় নিয়ে এসেছি, এগুলা বিশদ বিবরণ হিসাবে পরবর্তী যে আমরা স্লটে যাব সেখানে আলোচনা থাকবে। সিরিয়াল নাম্বার, একটি সূচিপত্র 3টা অংশ থাকবে: ক্রমিক নং, বিষয়, পৃষ্ঠা। সার সংক্ষেপ, ব্যবসার সংক্ষিপ্ত বিবরণ, পণ্য বা সেবা বর্ণনা, বিপণন পরিকল্পনা। এই যে বিষয়গুলা এখানে আলোকপাত করা হয়েছে, এই বিষয়গুলা কোন কোন পৃষ্ঠায় বিশদ বিবরণগুলা দেওয়া আছে সেই পৃষ্ঠা নাম্বার এই পৃষ্ঠার ঘরে বসাতে হবে। তো আমরা উপরোক্ত টপিকগুলা নিয়ে একটু বিশদ বিবরণে চলে যাই। প্রথমে আছে সার সংক্ষেপ অর্থাৎ এক্সিকিউটিভ সামারি। এক নজরে উদ্যোক্তা, কোম্পানির উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা, কারণ, তার পণ্য, বিশেষত্ব, পণ্যের সেবা বা পণ্যর বিশেষত্ব, গুণাবলী, কর্মসংস্থান, আর্থিক বিশ্লেষণ, আপনার ব্যবসা সম্পর্কে প্রাথমিক একটি ধারণা পাওয়া যাবে এই সার সংক্ষেপ থেকে। এখানে আপনি আপনার মতো করে সার সংক্ষেপে লিখবেন। ব্যবসার সংক্ষিপ্ত বিবরণ, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ব্যবসার প্রকৃতি, ব্যবসাটা কোন ধরনের, উৎপাদনমুখী বা ম্যানুফ্যাকচারিং বা সেবা বা ট্রেডিং, সেক্টরের নাম, উদ্দেশ্য, কর্মসংস্থান, আপনার কোম্পানিতে দক্ষ, অদক্ষ, অদক্ষ, স্থায়ী, অস্থায়ী হিসাবে কতজন কাজ করে তার হিসাব এখানে নিয়ে আসতে হবে। উদ্যোক্তার সংক্ষিপ্ত পরিচিতি, দক্ষতা ও উদ্যোক্তা যোগ্যতাগুলি এখানে দিতে হবে। যদি আপনার এক মালিকানা ব্যবসা হয় তাহলে আপনার ইনফরমেশন দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে বিষয় অভিজ্ঞতা যদি থাকে ব্যবসার সেগুলা দিতে হবে, এবং সংশ্লিষ্ট ব্যবসার যদি যোগ্যতা অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে অভিজ্ঞতা দিতে হবে, এবং মালিকানার যে অংশ সেটা শতভাগ হবে এক মালিকানায়। আর অংশীদারি ব্যবসা হলে সকল অংশীদারদের ইনফরমেশন দিতে হবে, এবং অন্যান্য ব্যবসার অভিজ্ঞতা থাকলে সেটা দিতে হবে, সংশ্লিষ্ট ব্যবসার অভিজ্ঞতা থাকলে সেটা দিতে হবে। এবং মালিকানার অংশ, যেহেতু এটা অংশীদারি ব্যবসা, তাই এখানে শতকরা বা শতাংশের মাধ্যমে প্রকাশ করা হয়। যদি এটা লিমিটেড কোম্পানি হয়, সকল ডিরেক্টরদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অন্য অভিজ্ঞতা যদি ব্যবসার অভিজ্ঞতা থাকে তাহলে দিতে হবে, সংশ্লিষ্ট ব্যবসার অভিজ্ঞতা থাকলে সেটা দিতে হবে। আর মালিকানার অংশ হবে নাম্বার অফ শেয়ার, যেমন 500, 700, 1000, 5000 এইরকম। আপনার ব্যবসাটার ধরনটা কি সেটা দিবেন। মোট বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, স্থায়ী মূলধন, চলতি মূলধন, মোট টাকা। ঋণ, ঋণ বা নিজস্ব তহবিলের যে বিষয়টা আসবে সেটা আপনাকে দিতে। আমরা এখন ঋণ ও নিজস্ব তহবিল, আপনার যদি প্রতিষ্ঠানে ঋণ থাকে তাহলে ঋণের পরিমাণটা নিয়ে আসবেন, যদি নিজস্ব তহবিল থাকে তাহলে সেটা নিয়ে আসবেন। সম্ভাব্য বাজার, কোন কোন এলাকায় পণ্যটির বাজার আছে সে বিষয়ে এখানে লিখতে হবে, স্থানীয় এবং আন্তর্জাতিক ভাবে। পণ্য বা সেবার বর্ণনা, আপনার পণ্যর সেবা কি, তার নাম, সেবা বা পণ্যের ফিচার, বৈশিষ্ট্য সমূহ, তুলনামূলক সুবিধা, অসুবিধা, এগুলা দিতে হবে। বিপণন পরিকল্পনা, বিপণন পরিকল্পনা তৈরির পূর্বে পণ্যটির বাজার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, এর জন্য বাজারের জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিপণন পরিকল্পনা যতটা সম্ভব সুনির্দিষ্ট তথ্য উপাত্ত রেফারেন্সের মাধ্যমে করতে হবে। প্রতিযোগীর নাম এবং অবস্থান, স্থানীয়ভাবে আপনার ব্যবসা প্রতিযোগী কারা তাদের ক্রমান্বয়ে তাদের অবস্থানটা উল্লেখ করতে হবে। ক্রমিক নাম্বার, প্রতিযোগীর নাম, অবস্থান। প্রতিযোগীর সাথে আপনার পণ্যের তুলনা করতে হবে, এই জন্য প্রতিযোগীর স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ, প্রতিযোগীর উইকনেস, আপনার উইকনেস, প্রতিযোগীর অপরচুনিটি, আপনার অপরচুনিটি, প্রতিযোগীর হুমকি, আপনার হুমকি। এই দুইটা মিলালেই আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার তুলনায় কতটুকু ডেভেলপমেন্ট, এটা আপনি জানতে পারবেন। বিপণন এলাকা বা বাজার বিস্তৃতি, আপনি ব্যবসাটি কোন কোন এলাকা জুড়ে বিস্তৃত হবে, পণ্যটির আন্তর্জাতিক বাজার আছে কিনা আপনার বর্ণনা করতে হবে।
বাজার বা এলাকা বা সেবা বা গ্রাহক কারা আপনার, সেই গ্রাহকের বৈশিষ্ট্য, তাদের সম্পর্কে তাদের গুণাগুণ, তারা কি পরিস্থিতিতে তারা তারা ক্রয় করে, পণ্যটি ক্রয় করার সময় তারা কি চিন্তা করে, এই বিষয়গুলো এখানে আপনাকে লিখতে হবে। মূল্য, বিভিন্ন ক্যাটাগরিতে পণ্যের একক মূল্য উল্লেখ করুন। ক্রমিক নাম্বার, পণ্যের ক্যাটাগরি, একক মূল্যটি দিতে হবে। বিক্রয় পূর্বাভাস, কি পরিমাণ পণ্য বিক্রয় হবে সে বিষয়ে আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। যেমন পণ্যের বিবরণ, পরিমাণ, একক মূল্য, মোট টাকা দিতে হবে। বিপণন কৌশল, যেটাকে বলা হয় মার্কেটিং স্ট্র্যাটেজি, বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিপণন কৌশল কি হওয়া উচিত, প্রাথমিক অবস্থা এবং পরবর্তীতে ক্রেতা অর্থাৎ টার্গেট কাস্টমার কারা হবে সে বিষয়ে এখানে লিখতে হবে। পণ্য প্রচার কৌশল, আপনার পণ্য কি কি মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন সে বিষয়ে আপনাকে এখানে আলোকপাত করতে হবে। মূল্য কৌশল, আপনার পণ্যের মূল্য নির্ধারণের কৌশল এবং পদ্ধতিটা উল্লেখ করুন। প্রসার কৌশল, অবশ্যই পণ্য বা সেবার বাজার কিভাবে বিস্তার লাভ করবে সে বিষয়ে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। অবস্থানগত কৌশল, বিতরণ বা বিক্রয়ের পদ্ধতি কি হবে, পাইকারি, ডিস্ট্রিবিউটর, খুচরা বিক্রেতা, অন্যান্য বিষয়ে এখানে লিখতে হবে। বিপণন বাজেট, একটি পণ্য বিক্রি করতে গেলে সেই পণ্যর যে একটি বিক্রি করার সময় যে বাজেট, বিপণন বাজেট, সে বিষয়ে আপনাকে আইটেম, বাজেট ওয়াইজ, প্রচারণা, পণ্য সরবরাহ খরচ, বিক্রয় কমিশন, অন্যান্য বিষয়ে যে টোটাল আপনার বাজেট থাকতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ব্যবসার ঝুঁকি, প্রত্যেকটা ব্যবসারই কিন্তু ঝুঁকি আছে। তো যেহেতু আপনার ব্যবসার ঝুঁকি থাকবে, আপনার কোন বিষয়ে আপনার ঝুঁকি হতে পারে সেটাতে টিক দিবেন। জলবায়ু, অগ্নি, অন্যান্য বন্যা ও ভূমিকম্প বিষয়। ব্যবসার মৌসুম, প্রত্যেকটা ব্যবসার পিক সিজন থাকবে, অফ সিজন থাকবে। আপনার ব্যবসার কোন মৌসুম বা অফ সিজন, পিক সিজন সেটা লিখতে হবে। ব্যবসায় বা কারিগরি উৎপাদন পরিকল্পনা, যদি উৎপাদন প্রক্রিয়ার ধাপ সমূহ, আপনার উৎপাদন প্রক্রিয়া কিভাবে হয় ফ্লো চার্টের মাধ্যমে এখানে দেখাইতে হবে। হ্যাঁ, তো প্রকল্প বাস্তবায়নের সময়সূচি, একটি প্রোডাক্ট উৎপাদন করতে গেলে বা একটি প্রোডাক্ট ডেলিভারি করতে গেলে কতটুকু সময় লাগে, সময়কাল কেমন হবে তা পর্যায়ক্রমে এখানে দেখাতে হবে। ঠিক আছে। উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা বলতে বাৎসরিক উৎপাদন ক্ষমতা, কি পরিমাণ পণ্য আপনি এক বছরে উৎপাদন করতে পারেন, কোন কোন পণ্য আপনি এক বছরে উৎপাদন করতে পারেন এবং কি পরিমাণ খরচ আপনার একটি পণ্য উৎপাদন করতে খরচ হয়, কত টাকা প্রয়োজন পড়ে সে বিষয়ে এখানে দিতে হবে। স্থায়ী সম্পদের অপচয়ের তালিকা দিতে হবে। স্থায়ী সম্পদ, ভূমি, দালান, যন্ত্রপাতি, আসবাবপত্র, পরিবহন, ভ্যান, ট্রাক ইত্যাদি আপনার উল্লেখ করতে হবে। এবং পরিমাণ, ক্রয় মূল্য, সম্পদের স্থায়িত্ব অর্থাৎ 5 বছর, 1 বছর, 2 বছর, আর অবচয়টা আমি এখানে পার্সেন্টেজ, দালান কোটা 5% প্রতি বছর, যন্ত্রাংশ 10%, আসবাবপত্র 20%, পরিবহন 20% হারে অপচয় করব। স্থায়ী সম্পদের রক্ষণাবেক্ষণ এবং মেরামত খরচ, এখানে আপনার কি কি সম্পদ নষ্ট হয়েছে তার হিসাবগুলা নিয়ে আসবেন এবং এর রক্ষণাবেক্ষণ বাবদ কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে নিয়ে আসবেন। কাঁচামাল, একটি প্রোডাক্ট উৎপাদন করতে গেলে তার কাঁচামালের প্রয়োজন, এই কাঁচামালের জন্য যে ধরনের কি কি কাঁচামাল ক্রয় করতে হয় এবং তার পরিমাণ কত টাকা খরচ হয় সে বিষয়ে লিখতে হবে। উৎপাদনের সাথে জড়িত জনবল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি প্রোডাক্ট উৎপাদন করতে গেলে অনেক ধরনের লোকবল প্রয়োজন আছে, শ্রমিকের প্রয়োজন আছে, তাদের পদবি এবং বাৎসরিক বেতনটা এখানে উল্লেখ করতে হবে। ব্যবসায়িক, ব্যবসার সার্বিক খরচ, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, ওভারহেড খরচ যেটাকে বলা হয়, সেই খরচের হিসাবগুলো নিয়ে আসতে হবে। যেমন উপযোগ সমূহ, গ্যাস, বিদ্যুৎ, পানি, স্থায়ী সম্পদের অপচয়, রক্ষণাবেক্ষণ, ভূমি, দালান কোটা এখানে নিয়ে আসতে হবে। তবে একটা বিষয়ে সবার সহযোগিতার জন্য সূত্র, নোটস যেটাকে বলা হয় ভি উৎপাদন পরিকল্পনা 4, দেখেন আপনারা খুঁজবেন হচ্ছে ভি উৎপাদন পরিকল্পনা 4, এই যে ভি উৎপাদন পরিকল্পনা 4, এই যে ইনফরমেশন গুলা নিয়ে এসে আপনারা এখানে এই টাকার ফিগারটা উৎপাদন করে বসায় দিবেন। উৎপাদন ব্যয়, একটি পণ্য উৎপাদন করতে গেলে কত টাকা ব্যয় হবে, কাঁচামালের খরচ, জনবলের খরচ, ব্যবসার সার্বিক খরচ, আমরা ঠিক আগের মতোই সূত্র ধরে ধরে নিয়ে এসে পুরো টাকার ফিগারটা বসিয়ে দেব। মজুদ ব্যবস্থা, আপনি আপনার প্রোডাক্ট উৎপাদনের পরে এই প্রোডাক্টটি কি ধরনের হবে, কাঁচামাল, ফিনিশ গুডস প্রভৃতি সংরক্ষণ কোথায় করবেন, কেমনে করবেন, এটা মাটির ঘর না এটা ভাড়া না এটা দালান, এই বিষয়ে কিছু লিখতে হবে। সংগঠন ও ব্যবস্থাপনা পরিকল্পনা,
প্রাতিষ্ঠানিক কাঠামো, যেটাকে বোঝাচ্ছে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এখন আপনার এখানে কতজন ব্যবস্থাপনা পর্যায়ে কাজ করে তাদের নাম, অভিজ্ঞতা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। সহযোগী প্রতিষ্ঠানের বিবরণ, কোনো সহযোগী প্রতিষ্ঠান যদি থাকে আপনার প্রতিষ্ঠানের সাথে, তাহলে তাদের ইনফরমেশন দিতে হবে যদি এরকম প্রতিষ্ঠান থাকে। উত্তরাধিকারের যে বিষয়টা, আপনারা যখন লিগ্যাল ডকুমেন্ট অর্থাৎ ইনকর্পোরেশন বা আরজেসি বলেন বা ট্রেড লাইসেন্স যখন করবেন, তখন কিন্তু আপনারা কি উত্তরাধিকার কিন্তু ওখানে লাগে। সেখান থেকেই আপনারা এখানে ডাটাগুলা ফিল আপ করবেন। ব্যবসায় কার্যক্রম ও খরচ, একটি ব্যবসা পরিচালনা করতে গেলে অনেক বিষয়ে খরচ করতে হয়। ব্যবসা পরিকল্পনা তৈরি, রেজিস্ট্রেশন, লাইসেন্স, ঋণপত্র, চুক্তি, জমি ক্রয়, উপযোগ, জনবল, অন্যান্য বিষয়, সকল খরচের হিসাবগুলো এখানে নিয়ে আসতে হবে। অফিস সরঞ্জামাদি, একটি অফিসের স্থায়ী সম্পদ অর্থাৎ ১ বছর, সর্বনিম্ন যে ১ বছর যেটা আপনার অফিসে থাকে সেটাকে আপনি স্থায়ী সম্পদ। তাদের ক্রয় মূল্য কত টাকা কিনেছেন, স্থায়িত্ব কত বছর এটা আপনাকে তার সুবিধা দিবে এবং অবচয় কত পার্সেন্ট হারে। প্রশাসনিক জনবলের বেতনটা এখানে উল্লেখ করতে হবে। বাৎসরিক প্রশাসনিক খরচের যে খরচটা হবে সেটাও এভাবে উল্লেখ করতে হবে। আপনাদের এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো অনুযায়ী উল্লেখ করতে হবে। তদারকি এবং মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনাটি বাস্তবায়নের অগ্রাধিকার হিসেবে তদারকি এবং মূল্যায়ন করবে। সফলতা পরিমাণের জন্য কি কি দিক নির্দেশনা করা যায় সে বিষয়ে আপনাকে লিখতে হবে। সামাজিক দায়বদ্ধতা, আপনি আপনার ব্যবসা কর্মকাণ্ড থেকে কিভাবে সামাজিক দায়বদ্ধতা নিরূপণ করবেন সে বিষয়ে লিখতে হবে। গবেষণা এবং উন্নয়ন, প্রস্তাবিত ব্যবসা কোন কোন মানে কোন কোন ক্ষেত্রে যে উন্নয়ন উন্নতির প্রয়োজন আছে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। প্রশিক্ষণের জন্য কিভাবে আপনার জনবলের দক্ষতা উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা লিখতে হবে। আর্থিক পরিকল্পনা, স্থায়ী সম্পদ, এই আর্থিক পরিকল্পনার যে ইনফরমেশন আপনাদের মোটামুটি 100% উপরোক্ত যে ইনফরমেশন গুলা দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, সেখান থেকে ডাটাগুলা নিয়ে এসে এখানে ইনপুট করলেই আপনারা স্থায়ী সম্পদের মোট অ্যামাউন্ট পাবেন। চলতি মূলধন, চলতি মূলধনের খরচটাও ঠিক তেমনটাই হবে। চলতি মূলধনের খরচটাও তেমনটাই হবে, ঠিক আপনারা ওইখান থেকে নিয়ে এসে ডাটাগুলা ইনপুট করে দিবেন। ব্যবসার চলতি মূলধন এবং সর্বমোট যে খরচের যে বিষয় আছে মোট বিনিয়োগ আপনারা নোটস থেকে নিয়ে এসে এখানে ইনপুট করে দিবেন। অর্থের উৎস, অর্থাৎ আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, ব্যবসার জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন আছে, কি পরিমাণ অর্থের সংস্থান কিভাবে হবে এবং বর্তমানে কোনো ব্যাংক লোন যদি নিয়ে থাকেন সে বিষয়ে এই ছক অনুযায়ী আপনারা ওই সব ঘরে আপনারা যদি ওইভাবে ব্যবসা আরম্ভ করেন, টাকাটা যদি ওইভাবে আসে তাহলে আপনারা ওই ঘরগুলা ফিল আপ করবেন। ঋণ পরিশোধের তফসিল, ধরেন আপনার লোন আছে, বছরে কত টাকা দিয়েছেন, কতগুলা ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তি, কত টাকা সুদ দিয়েছেন, মোট কত টাকা দেওয়া হয়েছে এবং অবশিষ্ট কত টাকা আছে এখানে দিতে হবে। আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, এখানে চলতি বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আপনারা চাইলে চলতি বছর এবং প্রিভিয়াস ইয়ার্স গত বছর এই ২ বছরের ডাটা চাইলে দিতে পারেন। বিক্রির ঘরে টোটাল বিক্রিটা দিবেন, সেখান থেকে আপনাদের নেট ভ্যাট 15% হারে বাদ দিলে বের হবে নেট বিক্রয়। সেখান থেকে বিক্রিত পণ্যের যে খরচ হয়েছে সে খরচটা বাদ দিলে থাকবে গ্রস লাভ। এই গ্রস লাভ থেকে আপনার যদি সাধারণ যে প্রশাসনিক খরচ বা বিক্রি আছে সেটা বাদ দিলে হবে ট্যাক্স, সুদ ও ট্যাক্স প্রদানের পূর্বে নিট লাভ। যদি ব্যাংক লোন থাকে, ঋণের উপর সুদ থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তাহলে বের হবে ট্যাক্স প্রদানের পূর্বে নিট লাভ। তারপরে ট্যাক্স যে টাকা আসবে সেটা পেইড করবেন এবং ট্যাক্স প্রদানের পরে নিট লাভ বের হবে। ব্রেক ইভেন পয়েন্ট, সমুচ্ছেদ্য বিন্দু, ব্রেক ইভেন পয়েন্টটাকেই বোঝানো হয়েছে। এটা আপনাকে গ্রাফের মাধ্যমে দেখাইতে হবে। খরচের বিবরণ, স্থায়ী খরচ এবং পরিবর্তনশীল খরচ, দুইটা খরচ। আপনার স্থায়ী খরচ কি কি আছে সেগুলা দিতে হবে, যেমন বেতন, অফিস ভাড়া, এগুলা স্থায়ী খরচ। পরিবর্তনশীল খরচ যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলা। ব্যালেন্স শিট, আপনার একটি প্রজেক্টের ব্যালেন্স শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রজেক্টের ব্যালেন্স শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চলতি সম্পদের বিষয় নিয়ে আসতে হবে, নগদ ব্যাংক ব্যালেন্স কত আছে, মজুদ কত টাকা আছে, প্রাপ্য বিল কত টাকা পাবেন, প্রিপেইড কত টাকা খরচ করেছেন, এই সবগুলা যোগ করলে পাবেন চলতি সম্পদ। তারপরে আছে যে স্থায়ী সম্পদ, সেক্ষেত্রে আপনার প্রারম্ভিক খরচ আছে, যন্ত্রপাতি আছে, আসবাবপত্র, নিরাপত্তা বাবদ খরচ, এগুলো হচ্ছে প্রারম্ভিক খরচ। জমি, ভূমি, অগ্রিম ভাড়া, যাতায়াত, এগুলা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ। তারপরে টোটাল লায়াবিলিটি, দায়, আপনার চলতি দায়,
এবং স্বল্পমেয়াদী দায়। চলতি দায়টা হচ্ছে নগদ ঋণ, প্রদেয় বিল, সুদ, ট্যাক্স বকেয়া খরচ, এগুলো হচ্ছে চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক প্রদেয় সুদ, প্রদেয় মর্টগেজ, দীর্ঘমেয়াদী এগুলা মিলিয়ে হয় দায়। ওনার্স ইকুইটি হচ্ছে প্রাথমিক মূলধন, অর্জিত আয় এবং প্রফিট মিলে হচ্ছে ওনার্স ইকুইটি। তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ৪ টা পার্ট: ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো। প্রথমে ওপেনিং ব্যালেন্স কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন সেটা দিবেন, এবং ক্যাশ ইনফ্লো আপনার ব্যবসায় কত টাকা সেলস, ইকুইটি, লোন, সম্পত্তি বিক্রয় এবং ঋণ গ্রহীতা এবং অন্যান্য থেকে আপনি পেয়েছেন, এবং আপনার কাছ থেকে বিপণন খরচ বাবদ, মূলধন ব্যয় বাবদ, কাঁচামাল খরচ বাবদ, মজুরি, কারখানা এ পারপাস বাবদ আপনার কাছ থেকে কত টাকা চলে গেছে এবং সর্বশেষ কত টাকা আছে এটা রাখতে হবে। এবং কোম্পানির পারফরমেন্স যাচাইয়ের জন্য সর্বনিম্ন ৩ বছরের ডাটা দিলে আপনি জানতে পারবেন আপনার কোম্পানির পারফরমেন্সটা কি। এবং অন্যান্য কর্ম পরিকল্পনার মধ্যে থাকবে পরিবেশগত বিষয়, আপনার বর্জ্য পদার্থ ঠিক মতো আপনি এগুলা নিষ্কাশন করছেন কিনা, পরিবেশের কোনো ক্ষতি করছেন কিনা, হ্যাঁ, এ বিষয়ে আপনার পূর্বে আপনি কি ধরনের প্ল্যান করবেন সে বিষয়ে আপনাকে এখানে আলোকপাত করতে হবে। নৈতিক বিষয়, মনোপলি, বাজারের সুষম প্রতিযোগিতা, লাভ লোকসান প্রভৃতি বিষয়ে আপনার ব্যবসার পরিকল্পনা কিভাবে সমন্বয় করবেন সে বিষয়ে লিখবেন। আইনগত বিষয়, আপনার ব্যবসা সংক্রান্ত বিদ্যমান নীতি নিয়ম কানুন কিভাবে রক্ষা করবেন তা দিবেন। মেধা সত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার ব্যবসার নাম, পণ্য, সেবা, ডিজাইন, ট্রেডমার্ক, রেজিস্ট্রেশন, কপিরাইট প্রভৃতি মেধা সত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে সংরক্ষণ করবেন তা এখানে দিবেন। কর্মস্থল, কর্মস্থলে কিভাবে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন তা কিন্তু দিতে হবে। নেটওয়ার্কিং এবং লিঙ্কেজ বা পার্টনারশিপ, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যাতে আপনার ভালো সম্পর্ক বজায় থাকে এবং তারা যেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করে সে বিষয়ে লিখতে হবে। সুরক্ষা নিশ্চিত, নিরাপত্তা, জনবল এবং প্রতিষ্ঠানের সুরক্ষা নিরাপত্তার জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা কিন্তু এখানে লিখতে হবে। আইসিটির ব্যবহার, আইসিটির ব্যবহারের মাধ্যমে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ই-কমার্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে আপনি আপনার ব্যবসায় কিভাবে ডেভেলপমেন্ট নিয়ে আসবেন তা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এভাবে, এবং শেষে উপসংহার। আপনি যখন একটি বিজনেস প্ল্যান জমা দিবেন তখন অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত, আপনার এনআইডি কপি, কার্ডের কপি, আপনার টিন সার্টিফিকেট, আপনার বিল সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্রিভিয়াস যদি অডিট রিপোর্ট থাকে বা বিজনেস প্ল্যান থাকে সেগুলা কিন্তু জমা দিতে হবে। আর এইভাবেই আপনি আপনার বিজনেস যে পরিকল্পনা আছে সেটা পর্যালোচনা করতে পারবেন। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে 5.10 বিনিয়োগ পরিকল্পনা পর্যালোচনা। আমরা আশা করি এখান থেকে অনেক তথ্য পেয়েছি যা আমাদের বিজনেস পরিকল্পনা আহ, আহ, প্ল্যানিং করতে বা বিজনেস প্ল্যান করতে অনেক সহায়তা লাভ করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।